ওয়েলকাম টু বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেল। ক্লাস 11-এর সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ক্লাস 11-এর ষষ্ঠ অধ্যায় থেকে। তা তোমাদের এই ষষ্ঠ অধ্যায় থেকে ক্লাস 11-এ 2024-এ ফাইনাল পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো 100% কমন পাবে সেই প্রশ্নগুলোই আজকে আমি এসসিকিউ, এমসিকিউ এবং এলএকিউ প্রশ্ন এবং তাদের উত্তর তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যদি এই কিছুদিনের মধ্যে যদি এই প্রশ্ন উত্তরগুলো দেখে যদি বাড়িতে ভালো করে অভ্যাস করো তাহলে তোমরা কিন্তু এখান থেকে 100% কমন পাবেই পাবে। তাই দেরি না করে চলো ছাত্রছাত্রীরা দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে। তা প্রথম প্রশ্ন যেগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এসএকিউ। 1 নম্বর প্রশ্ন, গান্ধর্ব বিবাহ কি? অভিভাবকের বিনা অনুমতিতে পাত্রপাত্রী স্বেচ্ছায় বিবাহ করলে সেই বিবাহ প্রথাকে গান্ধর্ব বিবাহ বলে। প্রথম মহিলা ফেরাওয়ের নাম কি? হ্যাটশেপসুট প্রথম ছিলেন মহিলা ফেরাও। মেটিক কাদের বলা হয়? প্রাচীন গ্রিসের এথেন্সে বসবাসকারী বিদেশিদের মেটিক বলা হয়। রানী দুর্গাবতী কোন রাজ্যের রানী ছিলেন? রানী দুর্গাবতী গন্ডোয়ানা রাজ্যের রানী ছিলেন। 5 নম্বর প্রশ্ন যেটি পড়তে হবে সেটি হচ্ছে নেফারতিতি কে ছিলেন? ফেরাও আখেনাটেনের পত্নী ও মিশরের মহিলা ফেরাও ছিলেন নেফারতিতি। 6 নম্বর প্রশ্ন, মিশরের টলেমি বংশের শেষ শাসক কে ছিলেন? সপ্তম ক্লিওপেট্রা ছিলেন টলেমি বংশের শেষ শাসক। থিটিস কাদের বলা হয়? না প্রাচীন এথেন্সের কৃতদাসদের বলা হয় থিটিস। স্পার্টার স্বাধীন নাগরিকরা কী নামে পরিচিত? স্প্যাটিয়েট নামে পরিচিত ছিল। মেটিক কাদের বলা হতো? গ্রিক পলিস বা নগররাষ্ট্রে বসবাসকারী বিদেশিদের বলা হতো মেটিক। গ্রিসের মধ্যে সর্বপ্রথম কোথায় দাস বাজার গড়ে উঠেছিল? সর্বপ্রথম কোথায় দাস বাজার গড়ে উঠেছিল? কিওস নামক স্থানে। 11 নম্বর প্রশ্ন, কৃতদাস প্রথা গ্রিক সভ্যতার মৌলিক উপাদান একথা কে বলেছেন? না কৃতদাস প্রথা গ্রিক সভ্যতার মৌলিক উপাদান একথা বলেছেন ঐতিহাসিক অ্যান্ড্রুজ। কাদের কেন দ্বিজ বলা হয়? ব্রাহ্মণদের দ্বিজ বলা হয়। একবার তারা মানুষ রূপে জন্মগ্রহণ করে, দ্বিতীয়বার তারা উপনীত ধারণ করে ব্রাহ্মণ রূপে পরিচিত লাভ করে। তো উপবীত মানে হচ্ছে পৈতে, যেটা পৈতে ব্রাহ্মণদের যে পৈতে হয়, তো এই পৈতে হওয়ার পর তারপরে তারা ব্রাহ্মণ হয়। 13 নম্বর প্রশ্ন, চতুর্বর্ণের নামগুলো কি কি? চতুর্বর্ণের নামগুলো হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। সপ্ত জাতি তত্ত্ব কি? গ্রিক দূত মেগাস্থেনিস ভারতের 7টি জাতীয় অস্তিত্বের কথা উল্লেখ করেছেন। এই তত্ত্ব সপ্ত জাতির তত্ত্ব নামে পরিচিত। 15 নম্বর প্রশ্ন, আর্য সমাজে পঞ্চম শ্রেণী কাদের বলা হয়? আর্য সমাজ ব্যবস্থার চতুর্বর্ণের বাইরে মুচি, মেথর ও অন্যান্য নিম্ন পেশার মানুষদের বলা হতো পঞ্চম শ্রেণী। অগ্নিকুলত্ব কে প্রচার করেন? কবি চাঁদ বরদাই পৃথ্বীরাজ রাসগ্রন্থে অগ্নিকুলত্ব প্রচার করেন। 17 নম্বর প্রশ্ন, ব্রহ্মবাদিনী হবে, ওটা বক্সবাদিনী আছে, ভুল আছে, টাইপিং মিস্টেক হয়েছে। তো ব্রহ্মবাদিনী কাদের বলা হয়? পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত নারী আজীবন অবিবাহিত থেকে বিদ্যাচর্চা করতেন তাদের ব্রহ্মবাদিনী বলা হয়। কোন সময়কে ভারতের রাজপুত যুগ বলা হয়? না 712 থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে রাজপুত যুগ বলা হয়। সদ্যোৎবাহ কি বা কাদের বলা হয়? পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যা চর্চা করত তাদের সদ্যোৎবাহ বলা হয়। এখানে 20 নম্বর প্রশ্ন, ধন কি আছে? প্রশ্নটা ভুল আছে, স্ত্রী ধন হবে। তা স্ত্রী ধন কি? না প্রাচীন ভারতের নারীদের কিছু সম্পত্তি রাখার অধিকার ছিল, তা এই সম্পত্তিকে বলা হতো স্ত্রী ধন। তা তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে মনোযোগ সহকারে পড়ো। তোমরা নিশ্চিন্তে থাকো যে ষষ্ঠ অধ্যায় থেকে এইখান থেকে 100% কমন তোমরা পাচ্ছই 2024-এ অ্যানুয়াল পরীক্ষার জন্য। তাই এবার তোমরা এমসিকিউ কি পড়বে দেখে নাও। এমসিকিউ, ক্লিওপেট্রা আত্মহত্যা করেন সর্পাঘাতে। উত্তর এখানে অপশনগুলো দেওয়া হয়েছে। রানী দুর্গাবতী নিহত হন গন্ডোয়ানার যুদ্ধে। দ্বিজ বলা হয় ব্রাহ্মণদের। 4 নম্বর প্রশ্ন, ব্রাত্য শব্দের অর্থ কি? ব্রাত্য শব্দের অর্থ হলো দল। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? 1292 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, স্পার্টার শাসন কাঠামো ছিল অভিজাত তান্ত্রিক। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে ব্রাত্য নিষাদ ছিল পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত। গ্রিক দূত মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির কথা উল্লেখ করেছেন? 7টি জাতির কথা। স্পার্টার সমাজের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল কে? স্পার্টান। নিষাদ কি? না নিষাদ হচ্ছে অরণ্যভূমির উপজাতি। অর্থশাস্ত্রের কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে? 8 প্রকার। প্রণয়মূলক বিবাহ নিম্নলিখিত কোন শ্রেণীর বিবাহের অন্তর্ভুক্ত? এখানে আছে অসুর, দৈব, প্রজাপত্য, গান্ধর্ব। তারপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি কে ছিলেন? না প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি ছিলেন আখিটানের প্রধান মহিষী বা সহ শাসক বলতে পারো। মিশরের নেপোলিয়ন কাকে বলা হতো? তৃতীয় থুতমোসকে। অনেক বইতে থুটমোস আছে, থুতমোসও হতে পারে। নূরজাহানের প্রকৃত নাম কি? নূরজাহানের প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নিসা।
পতিত ক্ষত্রিয় কাদের বলা হয়? বহিরাগত কয়েকটি অনার্য জাতিকে বলা হতো পতিত ক্ষত্রিয়। এইবার দেখো তোমরা রচনাধর্মী কোন কোন প্রশ্ন পড়বে। তা রচনাধর্মী আমি এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা এইগুলো থেকে 100% কমন পাবে। তোমরা নিশ্চিন্তে এই প্রশ্নগুলো পড়ে যাও, এইখান থেকেই কিন্তু তোমরা কমন পাবে। তা আমি এই উত্তরগুলো দিয়েছি, এই উত্তরগুলো তোমরা ভিডিওটি স্কিপ না করে আস্তে আস্তে দেখে তোমরা এগুলো দেখে নাও এবং খাতায় লিখে নাও প্রশ্ন উত্তরগুলো তোমরা দিয়ে তারপরে মুখস্থ করো। তাহলে এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের কিন্তু ইতিহাস আর কঠিন বলে মনেই হবে না। ইতিহাস তোমাদের কাছে একদম জলের মতো হয়ে যাবে এবং খুব সামান্য কথার মাধ্যমে, মানে চলতি কথার মাধ্যমে তোমাদের কাছে এই উত্তরগুলো তুলে ধরা হয়েছে। তার ফলে উত্তরগুলো তোমাদের মুখস্থ করতে কিন্তু বেশি সময় লাগবে না। প্রথম প্রশ্ন যেটা পড়তে হবে যে প্রাচীন ভারতের নারী শিক্ষা সম্পর্কে বিবরণ দাও। দেখো সূচনা, বৈদিক যুগে নারী শিক্ষা, তারপরে বৈদিক যুগের পরবর্তী বৈদিক যুগে নারী শিক্ষা, ধর্মীয় স্বাস্থ্যপাঠ, তারপরে হচ্ছে মৌর্য যুগের নারী শিক্ষা, তারপরে পরবর্তী মৌর্য যুগের নারী শিক্ষা, তারপর হচ্ছে গুপ্ত যুগের নারী শিক্ষা, পরবর্তী গুপ্ত যুগের নারী শিক্ষা, তারপর হচ্ছে মন্তব্য। তাহলে তোমরা যদি এইভাবে পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের এই বড় প্রশ্ন থেকে কিন্তু নম্বর কাটতে পারবে না। 2 নম্বর প্রশ্ন যেটা করতে হবে সেটি হচ্ছে সমাজ ব্যবস্থা প্রাচীন ভারতীয় নারীদের অবস্থান মূল্যায়ন করো। দেখো প্রশ্নগুলো কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে লেখানো আছে। সূচনা, তারপরে হচ্ছে পয়েন্ট হচ্ছে হরপ্পা সভ্যতায় নারী স্থান, বৈদিক সভ্যতায় নারী স্থান, তারপরে রয়েছে তোমার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের নারী স্থান, মৌর্য যুগের নারী স্থান, গুপ্ত যুগের নারী স্থান। তোমরা কিন্তু এই নোটগুলো পেয়ে যাচ্ছ বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করে দিও, কেননা আগামী দিনে তাহলে তোমরা কিন্তু এইরকম ধরনের খুব সুন্দর সুন্দর নোটস এবং সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ। আর এই প্রশ্নগুলো কিন্তু তোমরা 100% কমন পাবে 2024 ফাইনাল পরীক্ষার জন্য। তাহলে 2024 ফাইনাল পরীক্ষায় তোমরা যদি অধ্যায় বেসিসের ওপর বেশ করে পড়ো, মানে যে এই অধ্যায় থেকে এইগুলো পড়বো, এই অধ্যায় থেকে এইগুলো পড়বো, তাহলে কিন্তু তোমাদের পড়াটা ভালো হবে। কিন্তু তোমরা একসাথে গোটা বই থেকে একটা সাজেশন নিয়ে যদি পড়ো তাহলে কিন্তু ওই 5টা-6টা প্রশ্ন বড় প্রশ্ন পড়ে তাহলে কিন্তু তোমরা কমন নাও পেতে পারো। তাই অধ্যায় বেসিসের উপর তোমরা সাজেশনে যাও, তাহলে কিন্তু তোমাদের কমন পেতে সহজ হবে। তাই আমি তোমাদেরকে 6ষ্ঠ অধ্যায় থেকে দেখিয়েছি যে 6ষ্ঠ অধ্যায় থেকে তোমরা কি কি প্রশ্ন পড়বে যেগুলো থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে 2024 ফাইনাল পরীক্ষার জন্য একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। তা তোমরা এর পরবর্তী ভিডিওতে এইভাবে একটা একটা করে অধ্যায় আমি তোমাদেরকে সাজেশন নিয়ে আসবো। তোমরা সেখান থেকেই পেয়ে যাবে যে অধ্যায় বেসিসে সাজেশনের মূল্য কতটা, নাকি পুরো বইয়ের একটা সাজেশন। পুরো বইয়ের একটা সাজেশন পড়তে গেলে কিন্তু তোমার অনেক কিছু বাদ চলে যাবে এবং তোমার মনের মধ্যে কিন্তু একটা ভয় থেকেই যাবে যে সেগুলো থেকে নাও আসতে পারে। তখন কিন্তু তুমি একটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। তা তুমি এই অধ্যায় বেসিসের উপর সাজেশনের উপর যাও, তাহলে কিন্তু তোমার পড়াটা অনেক সহজ হবে এবং তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। 3 নম্বর যে বড় প্রশ্নটা পড়তে হবে, মুঘল যুগে নূরজাহানের রাজনৈতিক পরিচয় ও কার্যাবলী। দেখো এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তা নূরজাহান বা চক্র বা নূরজাহানের রাজনৈতিক পরিচয়, হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে কিন্তু নেফারতিথিটাও দেয়। তা তোমরা নূরজাহানটা পড়বে। নূরজাহান আর নেফারতিথির মধ্যে অর থাকে, তা তোমরা নূরজাহানটা পড়বে, দুটো পড়ার দরকার নেই। তা তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাচ্ছ। না, প্রশ্নটা হচ্ছে মুঘল যুগে নূরজাহানের রাজনৈতিক পরিচয় ও কার্যাবলীর বর্ণনা করো। তারপরে যে প্রশ্নটা থাকছে 4 নম্বর প্রশ্ন, যে বৈদিক যুগে বর্ণপ্রথার পরিচয় দাও। বৈদিক যুগে বর্ণপ্রথার পরিচয় দাও। দেখো প্রশ্নটা রয়েছে, তাই এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে। মান 8-এর জন্য সূচনা, তারপরে কর্মভিত্তিক বর্ণ ব্যবস্থা, তারপরে চতুর্বর্ণের উৎপত্তি, চতুর্বর্ণের পরিচিতি, এইভাবে পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা লিখে নেবে। এবং এই যে নোটটা আমি দিয়েছি এই নোটটা তোমরা খাতায় লিখে নাও। তা আগামী দিনে 2024 অ্যানুয়াল পরীক্ষা ফাইনাল পরীক্ষার জন্য একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাজেশনটি। 5 নম্বর প্রশ্ন, না প্রাচীন যুগে ভারতীয় সমাজের সম্পত্তিতে নারীর অধিকার সম্পর্কে আলোচনা করো, অথবা প্রাচীন যুগে স্ত্রীধনের পরিচয় দাও। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তোমরা কিন্তু এটি কিন্তু ভালো করে পড়বে।
তা এই প্রশ্নটি কিন্তু আসার খুবই সম্ভাবনা রয়েছে। তা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এইরকম ধরনের নোটস এবং সাজেশন পেতে হলে। তা আমি আগামী দিনে আবার অন্য অধ্যায় থেকে তোমাদের সাথে এইরকম ধরনের সাজেশন নিয়ে আসবো। তাহলে ইতিহাস সম্পর্কে যে তোমাদের যে ভয় বা ভীতি সেটি অবশ্যই কেটে যাবে। তোমরা নিশ্চিন্ত থাকো, আমি আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো অধ্যায় থেকে সুন্দর করে তোমাদের যে প্রশ্নগুলো 100% সাজেশনের মতো হতে পারে, যেগুলো আসতে পারে, তাহলে আমি কিন্তু সেগুলোই তোমাদের ভিডিওতে আপলোড করে দেবো। তা তোমরা এখান থেকে বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবে। তা দেরি না করে তোমরা এখনই ভিডিওটিকে লাইক করে দাও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।